আজকে অনেকে খুব আনন্দ প্রকাশ করছে যে দেশ এরকমই হওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন এই জ্যামের মধ্যে আটকে আছেন এবং লোকজন সব আর্মস নিয়ে সেই বাইরে দাঁড়িয়ে আছে, জাস্ট লাইক মিস্টার কিম অফ নর্থ কোরিয়ার তার গার্ড দেওয়ার জন্য যেভাবে লোক থাকে ওভাবে থাকে। এবং লোকজন বলতেছে যে এর চেয়ে কি মহামানব হয় পৃথিবীতে? সে প্রেসিডেন্টের যে প্রোটোকল, প্রধানমন্ত্রীর যে প্রোটোকল সেটা অ্যাভয়েড করে সে জ্যামে আটকায় আছে। কিন্তু ঘটনা যে অন্যটা, মানে তার রাস্তা ক্লিয়ার করার যে কোনো লোক নেই, রাস্তায় যে পুলিশ নেই, সে যে নিজে অসহায় অবস্থায় জ্যামের মধ্যে পড়ে আছে এবং ইট ইজ এ ডেঞ্জারাস গেম ফর আস। এটা কিন্তু কেউ নিজের জন্য, সবার জন্য, আমাদের পুরো জাতির জন্য। তার রাস্তা ক্লিয়ার করার জন্য রাস্তায় মিলিটারি নেই, রাস্তায় পুলিশ নেই, আনসার নেই, ছাত্ররা রাস্তা পাহারা দিচ্ছে। ছাত্ররা তো জানে না যে পিছনে ডক্টর ইউনূস বসে আছে, কয়েক ঘন্টা সেখানে বসেছিল সেটা না দেখে আমরা আবেগে বলতেছি যে ডক্টর ইউনূস মহামানব। আর ডক্টর ইউনূস কীভাবে আসে বা আসেন আজকের এই দিনে, মানে উনি আসলেন মানে ভিডি ভিসে আসলাম, দেখলাম, জয় করলাম। ফলে তিনি যেটা পেয়েছেন ওটার ওজন এখনও তিনি বুঝতে পারেননি। তিনি পুরো তার যে চেয়ার টেবিল এটাকে গ্রামীণ ব্যাংক মনে করছেন এবং তার চারিদিকে নুরুন্নাহার আর নূরজাহানে ভরপুর। বাংলাদেশ ব্যাংকে এসে নুরুন্নাহার এসেছে, নূরজাহান সেই গ্রামীণ ব্যাংক থেকে এসে এখানে উপদেষ্টা মণ্ডলীতে ঢুকেছে, জাস্ট লাইক সেই গ্রামীণ ব্যাংক মডেলে চালাতে চেয়েছেন। এবং তার মধ্যে নরেন্দ্র মোদীর পার্থক্যটা কী এবং লি কুয়ানের পার্থক্যটা কী? লি কুয়ানকে আমেরিকাতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সিঙ্গাপুরকে এমন একটা সফল করেছেন, তো এটা হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দিস সাকসেস? তো তিনি বললেন যে এটা এখানে বলা শোভনীয় হবে না। এর কারণ হলো এই যে শহরে আপনি আমাকে দাওয়াত করেছেন, এই শহরের ছোট্ট একটা গ্রামের মতো সিঙ্গাপুর, মানে সিঙ্গাপুরে আমি যে কাজগুলো করতে পেরেছি এটা এই শহরে চলবে না। এটা হলো লি কুয়ানের কথা। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন তাকে সবাই বলছেন যে গুজরাটকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন, তারা এই গুজরাট মডেল চাচ্ছে। তিনি বললেন যে এই গুজরাট মডেল যদি আমি দিল্লিতে করতে যাই, দিল্লিতে দাঙ্গা হয়ে যাবে, কেন ওখানকার জনগণের রক্ত এক, চিন্তা এক, চেতনা এক, মন মানুষের থাকে এবং জায়গাটা খুব ছোট পরিসর। আমি নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে গুজরাটে যে মডেল প্রতিষ্ঠা করেছি এটা দিল্লিতে প্রতিষ্ঠা করা সম্ভব না। দ্যাট ইজ এ ম্যাচুরিটি অফ পলিটিশিয়ান। আপনার বক্তব্য বোঝা গেছে, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে পারছেন কি না পারবেন কি না সেটা ওটা আমি এটা মজা ঘটা বলে 1 মিনিট শেষ বোঝা যে না, আমি দিচ্ছি আপনাকে 1 মিনিট, কারণ ওনার কাছে আমাকে যেতে হবে। আমি 1 মিনিটে যাচ্ছি যে উনি যে ভারসাম্যটা তো আমার বজায় রাখতে হবে এবং প্রফেসর ইউনূস পারবেন কি পারবেন না সেটা দেখার জন্য আমাদেরকে একটু অপেক্ষাও করতে হবে, উনি বুঝতে পারছেন কিনা, কি দায়িত্ব পেয়েছেন। আমার ঘটনা যে আপনি তো জানেন, আমরা দুইজন, আপনি আমরা দুইজনই ওনার যে কয়জন ওয়েলউইশার বাংলাদেশ আছে তাদের মধ্যে প্রধানতম। মানুষ যখন খুব আনন্দিত হয় তখন দেখবেন সে মাতৃভাষায় কথা বলে, আর মানুষ যখন খুব বিপদে পড়ে, খুবই বিপদে পড়ে, তখনও সে মাতৃভাষায় কথা বলে। তো উনি হঠাৎ করে বলে ফেলছেন যে সব কিছু লড়র বড়র হয়ে গেছে। তখন ফেসবুকে এইটা নিয়ে খুব ট্রল হচ্ছে যে বাংলাদেশে বলেছেন, আমি কোথায় কথা বলেছেন শুনি, বলেছে সব কিছু লড়র বড়র অবস্থায় আছে, লড়র বড়র হয়ে গেছে। লড়র বড়র হচ্ছে চট্টগ্রামের চাটগাঁয়ে ভাষা। তো এখন সবাই বলছে যে চট্টগ্রাম এমন একটি জায়গা, এখানে যদি কেউ জন্মগ্রহণ করে তাকে দুনিয়ার যেখানেই নিয়ে যান না কেন তার ভিতর থেকে চাটগাঁয়ে ভাষাটা বের করতে পারবে না। তার মুখ থেকে যে লড়র বড়র বের হয়ে গেছে এটার অনলি দুটো সূত্র আছে: হি ইজ ভেরি হ্যাপি, মাস্ট সাকসেসফুল, এবং খুব সুন্দরভাবে তিনি কাজ করার জন্য 100% কনফিডেন্ট। এক, অথবা হি ইজ টু ফ্রাস্ট্রেটেড, তিনি পূব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছু দেখছেন না এবং এই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না হোয়াট শুড ডু। ওকে, আমি আসবো। অনেক দিন যাবৎ আমরা একটা পরিবর্তন চাচ্ছিলাম, একটা দুঃশাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল, তারপর আমরা পতন চেয়েছি, পদত্যাগ চেয়েছি, যে যার মতো করে আওয়ামী লীগের আমরা পতন চেয়েছি। তা আলটিমেটলি সেই ঘটনাটা ঘটেছে এবং এত নির্মম এবং নিষ্ঠুরভাবে ঘটেছে যেটা আপনার এবং আমার কল্পনার বাইরে। তো যার জন্য আমরা 5 তারিখে বিকেল 4টার পরে উই ওয়ার দ্য হ্যাপিয়েস্ট নেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এভার মেড ইন দ্য হিস্ট্রি। পৃথিবীতে যত জাতি গোষ্ঠী একসাথে খুশি হয়েছে, আমার কাছে মনে হয় আগস্ট মাসের 5 তারিখ বিকেলবেলা এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ যতটা খুশি হয়েছিল এরকম খুশি পৃথিবীতে একসঙ্গে এত মানুষ হয়নি। এগুলো এক। 2 নম্বরে যেটা হলো যে এখন এই 5 তারিখের যে ঘটনাটি দুপুর 12টা পর্যন্ত
বাংলাদেশের কেউ বলতে পারেনি যে এরকম একটা গণ অভ্যুত্থান হতে যাচ্ছে। নো ওয়ান ক্যান ইভেন ইমাজিন। 2টার সময় সেনাপ্রধান ভাষণ দিবেন, নেটের সমস্ত কিছু বন্ধ। সেনাপ্রধান ভাষণ দিবেন এবং তিনি কি ভাষণ দিবেন আমরা সেটা জানি না। কিন্তু যখন দেখলাম যে উনি ওনার ভাষণটা দেওয়ার সময় পরিবর্তন করেছেন 3টার সময়টিতে, তখনই আমার কাছে ধারণা হলো যে তিনি 2টার সময় যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা অলরেডি উনি চেঞ্জ করে ফেলেছেন। অর্থাৎ 2টার সময় যে কথা বলবেন সেটা 3টার সময় সেই কথা বলবেন না। তাহলে দেখুন যে সেনাপ্রধান ভাষণ যখন দিলেন এই সময়ের মধ্যে উনি অন্ততপক্ষে 3 থেকে 4 বার তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, ড্রাফট পরিবর্তন করেছেন, আর্ট অ্যান্ড অ্যাটিটিউড, কথাবার্তা সমস্ত কিছু পরিবর্তন করেছেন। এই গেল একটা বিশৃঙ্খলা। 2 নম্বর হলো যে তিনি তো সময় নিয়েছেন, তখন তো বিভিন্ন রাজনৈতিক জুনায়েদ সাকি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রফেসর আসিফ নজরুল আজকে যিনি উপদেষ্টা, তাদের সঙ্গে কথা বলছিলেন। মানে দুপুর 2টার সময় তো তারা, আপনারা কি দুপুর 2টার সময় ক্যান্টনমেন্টে ছিলেন? আচ্ছা, এই প্রসঙ্গে যেহেতু উনি তুলেছেন আমি একটু বলি। যেহেতু না প্র্যাকটিক্যাল টেলিভিশনে দেখছিলাম যে সেনাপ্রধান 2টোর সময় একটা বক্তব্য দেবেন এবং তেনারা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সেটা থেকে একটা ইঙ্গিত ছিল যে সামথিং নিউ ইজ কামিং, একটা নতুন কিছু আসছে যেটার মধ্যে দিয়ে মানুষ হয়তো ধৈর্য ধরার মতোই একটা জায়গাটা হবে। তো এর মধ্যে একটা খবর আসলো যে সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে একটু কথা বলতে চাচ্ছেন, তাদের মতামত শুনতে চাচ্ছেন। এবং আমিও একভাবে খবর পেলাম। তো আমি যখন সব খবর পেয়ে পৌঁছাতে মানে আমি বুঝি নাই, মানে আপনি কি খবর পেয়ে গেলেন না আপনাকে ইনভাইট করা হলো? আমাকে ইনভাইট করা হলো, টেলিফোন করে তারা জানিয়েছেন এরকম। তারা বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃত্বকে জানিয়েছেন যে তাদের সঙ্গে বসতে চান। এবং আমাকে জানানো হলো ইতিমধ্যে বিএনপি যিনি কটার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার সাথে টেলিফোন যোগাযোগটাতে একটু দেরি হয়েছিল। আমাকে তারা আহ্বান জানিয়ে ফোন যখন করেছেন সম্ভবত এটা 1টা পরে, কিন্তু আমি ফোনটা পেতে পেতে প্রায় 2টোর জায়গায় এসেছি। এবং তারপরে আবার যেহেতু আমাদের গণতন্ত্র মঞ্চ আমি করি, আমাদের দল এবং আমাদের মঞ্চের নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে হয়েছে যে সেখানে আমি যাবো কিনা, কেননা এটা তো আমার একটা মিনিমাম একটা জায়গায় এই কনসেন্টটা আমাদের প্রয়োজন ছিল। এবং তারপরে আমি যখন যাওয়ার সিদ্ধান্ত নিলাম সেটা পৌঁছাতে আমি মনে করি প্রায় 3টা বেজে গেছে। একটা যেটা হয়েছে যে আসলে যে ধরনের কমিউনিকেশন সমস্যা ছিল সে কারণে নেতৃবৃন্দ পৌঁছানো, তাদের সাথে আলোচনাটা করা, ওনারা হয়তো সবাইকে খুঁজে পাচ্ছিলেন না, আসলে ওনার বক্তৃতা পিছাচ্ছিল ওই কারণে সবাইকে খুঁজে পাওয়া ইত্যাদি, সেই সময়টার পরিস্থিতি যা ছিল এইসব বিষয়টা ঘটেছে। আমরা যেটা মনে করেছি যে এইরকম একটা যে পরিস্থিতি, মানে ইতিমধ্যে প্রায় খবর চলে এসছে যে সরকার পদত্যাগ করেছেন সরকার প্রধান এবং তিনি দেশত্যাগও করেছেন। প্রথম আলোতে তখন অলরেডি নিউজটা চলে এসছে যখন প্রায় 3টার দিকে। তো সেই রকম একটা পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয়েছে যে এই কথাটা পরিষ্কার করে বলা দরকার যে বাংলাদেশে এই মুহূর্তে করণীয়টা কি। কারণ ছাত্ররা যে ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে, যেখানে বাংলাদেশের এই ছাত্রদের অভিভাবকরা, জনগণের বিভিন্ন অংশ, রাজনৈতিক দল সকলেই কিন্তু এটাতে যুক্ত হয়ে পড়েছিল। ফলে এইটা বাংলাদেশের ইতিহাসে যেভাবে একটা ঘটেছে এবং শিক্ষার্থীদের এখানে যে নেতৃত্বমূলক ভূমিকা, তারা যেভাবে পুরো জাতির আবেগকে ধারণ করেছেন, নিজেদের আবেগকে বন্ধনিত হয়েছে, এইটা তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা যাতে তাদের আকাঙ্ক্ষার ভিত্তিতেই পরবর্তী রাজনৈতিক পদক্ষেপগুলো আসে, সে কারণে ছাত্রদেরকে এঙ্গেজ করে তাদের সাথে কথা বলেই পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের প্রশ্নে আমরা মনে করেছি এবং আমাদের মঞ্চের পক্ষ থেকে এই কথাটাই বলা হয়েছে যে এইটাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট, এটা আমরা তাদেরকে বলবো। তা আমরা মনে করেছি যে এই কথাটা কিন্তু তাদেরকে বলা দরকার, কেননা যদি এরকম কিছু ঘটে যে আচ্ছা ছাত্রদের মানে অন্য কিছু ঘটতে পারত, সুতরাং সেটা যাতে না ঘটে অন্ততপক্ষে আমাদের মতামতটা আমরা দেওয়া প্রয়োজন। আমি আছি আপনার কাছে, আপনি শেষ করুন। যেটা হলো যে তারা সেখানে গিয়েছেন, আমি বাইরে থেকে যেটা দেখেছি, আমি তো ভিতরে যাইনি, আমাকে কেউ টেলিফোন করেও নি, আমি ভিতরে ঘটনা জানি না, কিন্তু আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজে নিজে ফোন করে ক্যান্টনমেন্টে কি হচ্ছে, গণভবনে কি হচ্ছে, প্লেন কখন, হেলিকপ্টার কখন উঠছে, ভিতরের টোটালগুলো জিনিসগুলো আমি আমার ব্যক্তিগত জানছিলাম এবং 10 মিনিট পর পর কী কী ঘটছে সেখানে সেই জিনিসগুলো আমি
এখন কিছু কিছু পত্রপত্রিকা আসছে, বাট আমি যেগুলো তখন জানছিলাম, তো জানতে জানতে আমি দেখলাম যে আমি কথা বলছিলাম আমার ফোনে, ইন্টারনেট বন্ধ, আমি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারছিলাম না 12টা থেকে। হঠাৎ করে দেখি যেই ফোনটাতে আমি কথা বলছি সেই ফোনটাও ব্লক করে দেওয়া হলো। আমার ফোন থেকে কল যাচ্ছিল না। ইটস ভেরি সারপ্রাইজিং। ঠিক 12টা 30 মিনিট আমার ফোনটা লক হয়ে যায়, যে ফোনটাতে আমি আর কল দিতে পারছিলাম না। আমি কথাগুলো জানছিলাম, বলছিলাম, সমস্যা কিছু। তখন আমি বুঝলাম যে সামথিং হচ্ছে। তখন আমি আরেকটা নম্বর থেকে আমি যে কাজটি করলাম, এটা একটা ঐতিহাসিক কাজ, একেবারে ঐতিহাসিক কাজ। সেটা আমি মেজর আক্তারকে একটা টেলিফোন করলাম। আমি জানি যে মেজর আক্তারের টেলিফোন ট্র্যাক হচ্ছে, তো মেজর আক্তারের টেলিফোনে আমি বললাম যে দেখুন, যে সেনা প্রধান 2টার সময় ভাষণ দেবেন, তো তার এই ভাষণটা কোনো ইফেক্ট সৃষ্টি করবে না। কেন করবে না? প্রথমত ইন্টারনেট বন্ধ, আর যাদের জন্য তিনি ভাষণ দেবেন তারা অলমোস্ট 99% রাজপথে এখন, এবং তাদের সবার হাতে মোবাইল, এবং তারা জানবে না। বাসাতে যে টেলিভিশন চলে, এখন আর মানুষ টেলিভিশন দেখেও না, টেলিভিশনের কথা অনেকে বিশ্বাস করে না, এবং এখানে ধনী যারা আছে প্রভাবশালী, তাদের বেশিরভাগ বাসা ইন্টারনেট টেলিভিশন চলে। তো ইন্টারনেটে তারা সেই জিনিসগুলো চলতে পারবে না। আমি চাচ্ছি যে এই কথাগুলো জায়গা মতো রেকর্ড হোক এবং জায়গা মতো চলে যাক। তো এখন উনি যদি সত্যিকার অর্থে ওনার মেসেজটা আন্দোলনকারীদের কাছে পৌঁছাতে চায় এবং তাদেরকে বাগে আনতে চায়, এই মুহূর্তে এই বোকামি তারা কেন করছে, কেন সে এই ইন্টারনেটটা চালু করছে না। তো এই কথা বলার জাস্ট উইদিন 10 to 15 মিনিটস দেখি ফেসবুক চালু, ইন্টারনেট চালু, এবং সঙ্গে সঙ্গে, এবং মেজর আক্তার, আমি অনলাইন নেটে বলতেছি, উইদিন 15 মিনিটস। এবং আমি 1টার সময় আমার ভিডিওটা আপলোড করি, তখনও হেলিকপ্টার উড়ে নাই, তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাননি। কিন্তু আমি আমার ভিডিও চ্যানেলে আপলোড করি সরকারের পদত্যাগ, জাস্ট দুপুর 1টার সময়, যে সরকারের পদত্যাগ। যাই হোক, এখন এই জিনিসগুলো আমি আমার মতো করে যেভাবে দেখেছি, যতটুকু আমার জায়গায় বসে আন্দোলনটাকে সফল করার জন্য, ছাত্রদেরকে সাহায্য করার জন্য, তারপরে সেনাপ্রধান যে কাজগুলো করতে চাচ্ছেন তাদেরকে সেই কাজে সহযোগিতা করার জন্য, আমার কারো দ্বারা আদিষ্ট না হয়ে, কারো দ্বারা পরামর্শ না পেয়ে, নিজের বোধ বুদ্ধি অনুযায়ী বাংলাদেশের জন্য যতটুকু কল্যাণ আমি করার চেষ্টা করেছি। এটা হলো 5 তারিখ পর্যন্ত। তো 5 তারিখের রাতে আমি অফিস থেকে বের হলাম রাত্রি 10টার সময়, এবং আই হ্যাভ ফাইন্ড এ বিউটিফুল সিটি। আমার অফিস থেকে বের হওয়ার সাথে সাথে হাজার হাজার লোক ওখানে যাচ্ছিল, কারো হাতে গণভবনের একটা কলা, কার হাতে মূলা, এবং এই সবাই আমাকে মাথায় করে নাচবে, কেউ মূলা নিয়ে ছবি তুলবে, কোটি নিয়ে ছবি তুলবে। পরে ছাত্ররা ছিল, তারা দেখলো যে আমি আসলে এই বেশি প্রেশারে আমার সমস্যা হয়ে যাবে, তারা একটা রিক্সা দেখে কোনো মতো আমাকে তুলে দিয়ে ওখান থেকে আমি বাসায় গেলাম। তো কিন্তু সারা রাত এত আনন্দ, এত বিজয়, কিন্তু আমি ঘুমাতে পারলাম না, বিকজ অনেকদিন যাবত তো এই রাজনীতির বিশ্লেষক হিসেবে আপনার এই টেলিভিশন থেকে শুরু করে অন্য টেলিভিশনে কথা বলতে গিয়ে আমাকে অনেক কিছু লেখাপড়া করতে হয়। রাজনীতি একটা যোগ বিয়োগের বিষয়, এবং ইতিহাস ঘুরে ফিরে একইভাবে আসে। দেখুন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য একটা শনি হয়ে আসবে অনাগত দিনে, এবং আপনি এই 2009 সন থেকে সে এই যে ডক্টর ইউনূসকে টার্গেট করে যে ঘটনাটা সে ঘটিয়েছে, অর্থাৎ তাকে যতবার তোমারে বধি বেজে গোকুলে বাড়িয়েছে সে, তো সেই গোকুলকে সে ধ্বংস করার জন্য যতবার চেষ্টা করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে ততই সামনে এগিয়ে দিয়েছেন। এবং এই যে ডক্টর ইউনূস বনাম শেখ হাসিনার মধ্যে যে রসায়নটা ঘটলো এই সময়টাতে, একই রসায়ন শ্রীকৃষ্ণের জীবনে ঘটেছে, একই রসায়ন সাইরাস দ্য গ্রেটের জীবনে ঘটেছে, একই রসায়ন আলেকজান্ডার দ্য গ্রেটের জীবনে ঘটেছে। অর্থাৎ তারা পৃথিবীতে আসার আগে যা কিছু করবেন সব কিছুই কিন্তু আগে এই জ্যোতিষীরা বলে গেছে, অঙ্ক করে করে এরকম একটা লোক পৃথিবীতে আসবে। তো সেই দিক থেকে আপনি যদি একটু চিন্তা করেন যে এখন আজকের এই জমানাতে যা কিছু হচ্ছে, আজকের দিনটা হচ্ছে, একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে এই জিনিসটা কি হচ্ছে, কি হবে, এটা একেবারে গুনে গুনে আগামী 3 মাসে কি হবে আপনি মোটামুটি বলতে পারবেন। বোঝার চেষ্টা করুন